আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছেন, ডকুমেন্টারি দেখানোর জন্য আসছেন? কি করছেন আপনারা শহীদদের জন্য? আপনারা কি করছেন? আপনারা শহীদ পরিবারদের জন্য কি করেছেন? কিছুই করেন নাই আপনারা। প্লিজ আসসালামু আলাইকুম। প্লিজ আপনাদের মধ্য থেকে যারা বক্তব্য দিতে চান দয়া করে আপনারা এখানে এসে কথা বলুন। আপনাদের মধ্য থেকে যে বক্তব্য দিতে চান দয়া করে এখানে এসে কথা বলুন। আপনারা শান্তশিষ্টভাবে বসুন। আপনারা বসুন, আপনাদের নাম প্রদান করলে আপনাদের নাম যে ঘোষণা কেউ করা এখানে হবে। এসে বক্তব্য দিতে পারেন। আপনাদের কি বক্তব্য আপনারা শুনবেন? আপনাদের সবাই ধৈর্য ধরুন, আপনাদের সবার কথা শোনা হবে। আপনারা সবাই শান্ত হয়ে বসুন। করুন। আপনারা কেউ যদি আপনাদের প্রতিনিধিদের পক্ষ থেকে আপনারা যদি কেউ বক্তব্য দিতে চান, আমরা আপনাদের কথা শুনবো। আপনারা শান্তভাবে এখানে বসবেন। আমি আমার দলের যারা নেতাকর্মী আছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা বসবেন। কিন্তু আমরা আজকের দিনটা মহিমান্বিত একটা দিন। এই মহিমান্বিত একটা দিনের সম্মানে আমাদের শহীদ পরিবার এবং আহতদের সম্মানে আমরা এখানে শান্তভাবে বসে পড়ব। আমি নীরবে এখান থেকে প্রস্থান করার সিদ্ধান্ত গ্রহণ করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। সম্মানিত অতিথিদেরকে শান্ত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি করজোড়ে অনুরোধ করছি আপনাদের শান্ত থাকবার জন্য। আপনারা 3 আগস্ট শহীদ মিনারে যে এক দফার ঘোষণা দেয়া হলো, সে বিষয়টা এখানে বিমালুম ভুলে যাওয়া হলো। এটা আমাদেরকে আহত করে। আমরা চাই এই ইতিহাস বাংলাদেশের প্রত্যেকটা মুক্তিকামী জনতার হবে। 24-এর ইতিহাস থেকে কোনো জুলাই যোদ্ধাকে বাদ দেয়া চলবে না। এটাই হওয়ার কথা ছিল আজকের রাষ্ট্রীয় প্রোগ্রামের ডকুমেন্টারির ভাষ্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যেমন করে দলীয়করণ হচ্ছে, যেমন করে দলীয় লোকরা বসছে, ঠিক তেমনিভাবে আজকে ইতিহাসেও একটা দলীয়করণ করা হলো। যদিও মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রী তিনি এই ডায়াসে দাঁড়িয়ে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সংশোধন করবেন বলে কথা দিয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। কিন্তু এই যে ভুল, সেটাকে আমি কোনোভাবেই অবচেতন মনের ভুল বলে মনে করি না। এটা খুব চেতন জাগ্রত অবস্থায় থেকে ইতিহাসকে বিকৃত করার জন্য এবং ইতিহাসকে দলীয়করণ করার জন্য এই ধরনের একটা ডকুমেন্টারি তৈরি করা হয়েছে। এখানে একটা অনিকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। আজকে একটা মহিমান্বিত দিন, যেই দিনে আমরা বিজয় অর্জন করেছিলাম, সেই দিনে সরকার কর্তৃক একটা প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে। সেই প্রোগ্রামটা যাতে আমরা শান্তভাবে আমাদের কথাগুলো বলতে পারি, সে কারণে আমি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছিলাম। আপনারা যারা জুলাই যোদ্ধারা আছেন, আপনারা তখন আমার কথা শুনেছেন। এই কারণে আপনাদের কাছে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যিনি এবং তার সাথে আরো কয়েকজন, আপনারা সবাইকে চিনে থাকবেন, মাহিন সরকার, রিফাত রশিদ, আব্দুল কাদের, আব্দুল হান্নান মাসুদ, যখন প্রথম সারির সমন্বয়কদেরকে ডিবি অফিসে বন্দী করে রাখা হয়েছিল, তখন তারাই আন্দোলনটাকে চালিয়ে দিয়ে গিয়েছিলেন। কিন্তু
মাহিন সরকারি অনুষ্ঠানে দাওয়াত পেয়েছিলেন, এসেছিলেন, কিন্তু তাকে এই অনুষ্ঠানে আর থাকার সুযোগ হয়ে ওঠে নাই। এই পরিস্থিতির কারণে এক ধরনের ধস্তাধস্তির পরিস্থিতিতে তাকে এই হলরুম থেকে বেরোয় যেতে হয়েছে। সেটা এখানকার শুধু পরিস্থিতি নয়, আজকে রাষ্ট্রীয়ভাবে অনেকগুলো জায়গাতেই, অনেকগুলো জেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রোগ্রাম চলছে। সেই জেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনেকগুলোতেই সরকার দলীয় নেতাকর্মীরা তারা এনসিপি এবং অন্যান্য নেতাকর্মীদের উপরে তারা হামলা করেছে, তাদেরকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দিয়েছে। এই যখন পরিস্থিতি চলছে, ঠিক সেই সময়টাতে আমি জুলাই যোদ্ধাদের একজন হয়ে এবং আমার দলের একজন প্রতিনিধি হিসাবে এই প্রোগ্রামের সফলতা কামনা করি, কিন্তু আমার ব্যক্তিগত পক্ষে এবং আমার যারা সহযোদ্ধারা আছেন তাদের জন্য একটা সুন্দরের আকাঙ্ক্ষায় আমার পক্ষে এই প্রোগ্রামে অবস্থান করা আর সম্ভবপর নয়। আমি নীরবে এখান থেকে প্রস্থান করার সিদ্ধান্ত গ্রহণ করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। সম্মানিত অতিথিদেরকে শান্ত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি করজোড়ে অনুরোধ করছি আপনাদের শান্ত থাকবার জন্য। তারেক রহমান আমি আজকে লিখে দিয়ে গেলাম, তারেক রহমান থাকতে পারবে না। ছাত্রদল যুবদল তো অনেক পরের কথা। আগে ছাত্রলীগ রামদাদিয়া কোপাইত হলো জগন্নাথে, এখন হলো ছাত্রদল কোপাচ্ছে। পরিবর্তন যদি করতে হয় আমাদের সামনে একটাই হয়, সেটা হলো বিএনপি সরকারের পতন করাইতে হবে। এখন ওনারা রামদা নিয়ে মাঠে নেমেছে। প্রশাসন যদি এটা নিষ্ক্রিয় করতে না পারে তাহলে তো আমাদের নিরাপত্তা আমরাই নিশ্চিত করতে হবে। আমরা এখন যে পর্যায়ে এসেছি, এই পর্যায়ে শেখ হাসিনার যে আমল ফ্যাসিস্ট সিস্টেম, তারেক রহমান ওই সিস্টেমের উপরে বসেছেন, বিন্দু মাত্র কোনো পরিবর্তন হয় নাই। আগে ছাত্রলীগ রামদাদিয়া কোপাইতো হলো জগন্নাথে, এখন হলো ছাত্রদল কোপাচ্ছে। আগে হলো যুবলীগ কোপাইতো, এখন হলো যুবদল কোপাচ্ছে। ফলত আমরা এই ব্যবস্থা যে এটা চাই, এটা হলো পরিবর্তন চাই। পরিবর্তন যদি করতে হয় আমাদের সামনে একটাই হয়, সেটা হলো বিএনপি সরকারের পতন করাইতে হবে। হয়তো বিএনপি সরকারের পতন অথবা বিএনপিকে সংস্কার মেনে নিতে হবে। যদি মেনে না নেয় তাহলে বাংলাদেশে অবশ্যই তাদের পতন হবে। তো অন্যায্যতার বিরুদ্ধে আমাদের ইনশাআল্লাহ লড়াই হবে। বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন হবে। আমাদের যে ভাইরা শহীদ হয়েছিল সেই ভাইদের বিচার হবে। বাংলাদেশে আগামী যে নির্বাচনগুলো আসতেছে সেই নির্বাচনগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। যদি না হয় তারেক রহমানের বিজয় ঘন্টা বেজে যাবে বাংলাদেশ থেকে। এবং এটা তারেক রহমান আমি আজকে লিখে দিয়ে গেলাম, তারেক রহমান থাকতে পারবে না যদি সংস্কার বাস্তবায়ন না করে। ছাত্রদল যুবদল তো অনেক পরের কথা। এখন ওনারা রামদা নিয়ে মাঠে নেমেছে, আমরা প্রশাসনের দিকে তাকিয়ে আছি। প্রশাসন যদি এটা নিষ্ক্রিয় করতে না পারে তাহলে তো আমাদের নিরাপত্তা আমরাই নিশ্চিত করতে হবে। জগন্নাথের যিনি নির্বাচিত জিএস, তার উপর অতর্কিত হামলা চালানো হয়েছে। জীবন মৃত্যুর সন্দিগ্ধরা আছেন। ঢাকা এরিয়ার ওইখানে সন্ত্রাসীরা মারামারি করছে, মারামারি না হামলা চালাচ্ছে। মারামারি হলো দুই পক্ষের মধ্যে, আর এক পক্ষ যদি হামলা চালাবে মারামারি হয়। ঢাকা কলেজেও হয়তো বা একটু পরে শুরু হবে, এই জন্য শুরু হয়ে গেছে। আমরা আজকে এখানে একসাথে হয়েছি যখন আজকে 4 তারিখ, আমি যদি 2024-এ ফেরত যাই, ঠিক এই সময়টাতে কারফিউ জারি হবে। আর্মি আমাদেরকে বললো যে আপনাদেরকে শাহবাগ ছেড়ে চলে যেতে হবে, যেই কোনো মূল্যে আমাদেরকে থাকতে দিবে না, অতর্কিত হামলা চালানো হবে। পরবর্তীতে আমরা চিন্তা করলাম যদি ক্যাম্পাসের ভিতরে যাই তাহলে একটা পুরো রাত একটা ম্যাসাকার চালানো হবে, আর যদি থেকে যাই তাহলে ম্যাসাকার চালানো হবে শাহবাগে। আমার মনে হচ্ছে আমি আর নাহিদ ছিলাম, আরো 4-5 জন ছিলাম। পুরো ঢাকাতে সব বাসায় ফোন দিয়েছিলাম, কেউ বাসায় জায়গা দেয়নি। এখন অনেক বিপ্লবী বের হয়েছে। পরবর্তীতে আমরা একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম। তো সেই 2024-এর 4 তারিখ আর জগন্নাথ ভার্সিটিতে যা চলতেছে 4 তারিখের মধ্যে 2 বছর পরে কোনো পার্থক্য দেখি না, একইভাবে চলতেছে। আজকে এখানে প্রোগ্রামে উপস্থিত আছেন রাষ্ট্র সম্মানিত ডিবি এবং এই ক্যাম্পাসের সম্মানিত অধ্যক্ষ সাহেব, আসাতিজায়ে কেরাম, তালেবে আজম। আমি পড়াশোনা করেছি দারুন্নাজাতে। আমি ঢাকাতে মীর হাজারীবাগ ক্যাম্পাসে পড়তে আসছিলাম। পরে আমি ওইখানে একটু ঢুকবো, দেখি মীর হাজারীবাগে মারামারি চলতেছে। যেদিন ভর্তি হইতে আসছিলাম
পরে এলাকা থেকে বের হয়ে অন্যদিকে চলে গেছি। পরে শুনলাম যে আরেকটা মাদ্রাসা ভালো আছে, সেটা হলো দারুন নাজাত, ওইখানে ভর্তি হয়েছিলাম। তো আমাদের পরীক্ষার হল ছিল হলো মীর হাজারীবাগ এই ক্যাম্পাসে, এবং মীর হাজারীবাগে হলো আইসা শুনছি এখানে বিপি আছে, টঙ্গীতেও বিপি আছে, কিন্তু আমরা দারুন নাজাতের বিপিজিএস কিছু পাই নাই, এটা আমাদের দুর্ভাগ্য। তো আপনারা তো একদম শুরু থেকেই যে কিভাবে নতুন লিডারশিপ সৃষ্টি করা যায় চর্চাটা করে থাকেন। পরবর্তীতে মীর হাজারীবাগের এখানে আমি কোচিংও করেছিলাম, অনেক শিক্ষকের সাথে মেশার সুযোগ হয়েছিল। টঙ্গী ক্যাম্পাসেও গিয়েছিলাম, সেখানে অনেক শিক্ষকের সাথে মেশার সুযোগ হয়েছিল। দারুন নাজাতেও অনেক শিক্ষকের সাথে মেশার সুযোগ হয়েছিল। আলহামদুলিল্লাহ, যারা বিশেষত 4-5টা ক্যাম্পাস, যেমন হলো জামিয়া কাসেমিয়া, জামিয়া আহমেদিয়া সুন্নিয়া, যারা হলো দ্বীনের মডার্ন যে এডুকেশন, দুইটার সমন্বয়ে, এগুলো কি আসে না, সমন্বয়ে বাংলাদেশে একটা খুব ভালো জায়গা নিয়ে যাচ্ছেন। আমরা পরে যখন ক্যাম্পাসে আসলাম, আমাদের মধ্যে আবার এই 5টা-6টা ক্যাম্পাসে যারা ছিল তাদের মধ্যে আবার একটা বন্ডিং হয়ে উঠতো, এবং দেখা গেছে যারা টপার ছিল ইউনিভার্সিটিতে সবগুলো এই ক্যাম্পাসগুলো থেকেই থাকতো। আমাকে কালকে বিপি সাহেব বললেন এখানে আসার জন্য, আমি ওনার নির্দেশ ক্রমে এখানে চলে আসলাম, কারণ এখানে এসে মনে হচ্ছে যে আমি আবার সেই ক্যাম্পাসে আছি। এটা ভালো লাগলো যে আপনাদের সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। আমি চেয়েছিলাম যে অন্য লাইনে যাবো, একাডেমিয়াতে, কারণ সাইয়দ কুতুব, কারজাবি রহমতুল্লাহ আলাইহি, ওনাদের বইগুলো আমার অনেক বেশি পড়া ছিল। নাসিরউদ্দিন আলবানী, ওনার বইগুলো আমি বেশি পড়তাম দারুন নাজাত থেকে। অনেকজন শিক্ষক ছিল, যদি দারুন নাজাত ওই বইগুলো পড়া যেত না ওইভাবে। তো ওইখান থেকে দেখা গেছে যে একাডেমিয়াতে কাজ করব, ক্যাম্পাসে আসবো, কিন্তু জীবনের গতিবেগে একাডেমিয়া থেকে অন্যদিকে ছিটকে পড়লাম। তো এখন হলো রাজপথের একাডেমিয়াতে আছি, এখান থেকে প্রতিনিয়ত শিখছি। সেই শিক্ষার মধ্যে হলো কখনো রক্ত চড়ছে, যেগুলো আগে বইয়ের মধ্যে পড়তাম, এখন সরাসরি এগুলো এক্সপিরিয়েন্স করছি। আমাদের ক্যাম্পাসে এসে যেটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমি তো আবার এই জিওনিক দিয়ে হলো বিজনেস ফ্যাকাল্টিতে চলে আসছি। ওই জায়গায় আমার একটা অনুভূতি সৃষ্টি হয়েছে যে মাদ্রাসা সেক্টরে কমার্স সেকশনটা চালু করা যায় কিনা। সায়েন্স আছে, আর্টস আছে, এবং আমাদের দারুন নাজাত থেকে মিল্লাত অথবা যে কোনো জায়গা থেকে সায়েন্স থেকে প্রচুর পোলাপাইন হলো বুয়েট মেডিকেলের চান্স পাচ্ছে। তো ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসলে, বাংলা সুযোগ দিলে, 11 দলীয় জোট অথবা এনসিপি, যেভাবে হোক না কেন, আমি নিজে পার্সোনালি এটা চেষ্টা করব। কারণ যেহেতু কোরআনে এসেছে আল্লাহ চালু হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ। কারণ কমার্সে আমি যেটা গিয়ে দেখেছি, আমরা একদম 3 থেকে 4 জন স্টুডেন্ট ছিলাম। তো এটা খুবই ভালো দিক, যেহেতু কোরআনে এসেছে যে মাদ্রাসা সেক্টরে যারা আছেন অনেকেই ব্যবসা বাণিজ্যে নিয়োজিত আছেন, অথবা আমি যখন বাইরের কান্ট্রিগুলোতে যাই সেখানেও অনেকটা দেখতে পাচ্ছি। কিন্তু এটা প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার কারণে অনেক জায়গা থেকে পিছিয়ে যেতে হয়। এটা সলভ হয়ে গিয়েছে, এটা যারা করেছেন আল্লাহ তাদেরকে জাযা দান করুন। এখন আমাদের ভবিষ্যৎ কর্তব্য কি? ভবিষ্যৎ কর্তব্য হলো, বাংলাদেশের একটা আজাদির ভূমি। এই আজাদির ভূমিতে অনেক মানুষ লড়াই করে গিয়েছেন। 47-এ লড়াই করে গিয়েছেন, 71-এ লড়াই করে গিয়েছেন, 90-তে লড়াই করে গিয়েছেন, এবং পরবর্তীতে 24-এ লড়াই করেছেন। আমরা কি রাজনীতিটা প্রপোজাল দিচ্ছি, সেই জায়গাটা হলো দায় এবং দরদের, কম্পেশনের রাজনীতি। অর্থাৎ আমরা যখন বলি যে উম্মতে মুহাম্মাদি বা দরদি নবী, অর্থাৎ উম্মতের প্রতি অনেক ওনার ভালোবাসা ছিল, দরদ ছিল। সে দরদ থেকে ওনার দায়, অর্থাৎ উনি কেউ কাটা বিছায় দিচ্ছে পথে, তারপরে হলো দাওয়াত নিয়ে গিয়েছেন। অনেক কষ্ট দিয়েছে, তারপরেও দাওয়াত নিয়ে গিয়েছেন। কেউ ইসলাম কবুল করবে না, তারপরে ইসলামের প্রচার নিয়ে গিয়েছেন। এই যে দরদ, যে উম্মতকে বাঁচাইতে হবে, হয়তো আমাদের সময়ে এসে আমাদেরও সে দায় এবং দরদ, এই জায়গা থেকে আমরা রাজনীতি করি। এবং এটা পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে সব জায়গাতেই
যারা ইথিক্যাল ভ্যালুজের উপরে রাজনীতি করে তারাও এই কথাগুলো বলে থাকে। দ্বিতীয় যে বিষয়টা, বর্তমান বিশ্বে আমাদের তিনটা হলো সবচেয়ে চ্যালেঞ্জ অতিক্রম করতে হচ্ছে। একটা হলো ইউরোলজি, আর হলো ইকোনমি, আরেকটা হলো আপনাদের জাস্টিস বা ডেমোক্রেসি। অনেকে বলে থাকেন যে আমরা খেলাফতের দিকে যাব, অনেকে বলে থাকেন না যে আমরা ডেমোক্রেসির দিকে যাব। যেটাই যাই না কেন সেটা প্রত্যেকেরই একটা কাঙ্ক্ষিত মানজিলে মাকসাদ বা উদ্দেশ্য থাকে, সেটা হলো শান্তি কায়েম করা। এখন আমরা মনে করি যে আমাদের রাজনীতি যেটা, সেই জায়গাটা থেকে বাংলার যে সিভিলাইজেশন আছে, আমি যদি মৃত্যুবরণ করি বাংলার সিভিলাইজেশনকে নিয়ে আমাকে জিজ্ঞেস করা হবে যে তোমার এখানে 18 কোটি মুসলমান আছে, তুমি তাদের জন্য কি করেছ। এ দায় এবং অনুভূতি থেকে আমরা রাজনীতিতে অনেকে জড়িয়ে পড়ি। তারপরে হলো অনেকের সাথে পরবর্তীতে কথা হয়েছে, আমাদের মধ্যে অনেকগুলো বোঝাপড়া ছিল। কেউ মুসলিম বেঙ্গলের হিস্ট্রিতে বইতে ঘাটতে গিয়েছেন, সেখানে তারা পত্রিকা বের করেছেন, এবং প্রত্যেকটা জায়গায় আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে পরে যখন 24-এ একসাথে হই, সেই সময়কালীন শেখ হাসিনা এই বিষয়টা আসলে টের পায় নাই। আমাদের ভাইদের সাথে অন্য ভাইদের সাথেও কিছু দ্বিমত হয়েছিল, যা আমরা বলেছিলাম এইভাবে রাজনীতিটা হওয়া উচিত, ওনারা বলেছিল ওইভাবে রাজনীতিটা হওয়া উচিত। আমরা একটু মাঠে কুচকাওয়াজটা বেশি করতাম, কখনো দেখা গেছে যে কাশ্মীর নিয়ে প্রোগ্রাম করতাম, কখনো প্যালেস্টাইন নিয়ে প্রোগ্রাম করতাম, কখনো প্রোগ্রাম করতাম হলো ক্যাম্পাসে হলো ডাকসু নিয়ে, কখনো হলো হলের গেস্ট রুম নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে। এই কুচকাওয়াজ করতে 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 একটা সময় হলো আমরা শাহবাগে এসে উপস্থিত হলাম। শাহবাগে আসার পরে হাসিনা বলতেছে তোমাদের গুলি করা হবে। তো আমাদের সাথে অনেকে আবার একসাথে হয়েছে, তারা বলতেছে যে বৈষম্য বিলোপ করতে হবে। আমরা বললাম যে বৈষম্য তো বিলোপ হবে যখন হলে স্বৈরাচারী ব্যবস্থার পরিবর্তন হবে। আমরা কুচকাওয়াজ করতে করতে 3 তারিখ পর্যন্ত পৌঁছলাম। 3 তারিখে অনেকেই বললো যে দফার দাবি কি হবে। অনেকে এখন দফা দাবি লিখে, যে যেভাবে লিখুক না কেন, রেওয়ায়াত বর্ণিত বিভিন্ন রকম হইতে পারে, সেখানে আমরা একটা সুন্দর জিনিস দিলাম যে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ফেসিবাদী ব্যবস্থার বিলোপের জায়গায় আমরা বললাম যখন সোসাইটি নতুনভাবে কনস্ট্রাক্ট করে, সেই সোসাইটিতে নতুন করে একটা ব্যবস্থা নিয়ে আসতে হয়, বা নতুন সংবিধান বা নতুন দলিল নিয়ে আসতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন, সেখানে একটা মদিনা সনদ হয়েছিল এবং পরবর্তীতে চুক্তিও হয়েছিল। সেখানে মদিনার যত আউস খাজরাজ থেকে শুরু করে সবাই কিভাবে নতুন করে বসবাস করবে। তো আমাদের গত 71-এ একটা দলিল হয়েছিল বাংলাদেশে। সেই দলিলটার ভিত্তি ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। এই 3টি ভিত্তিতে যে রাষ্ট্রের দালিলিক যে প্রমাণ বা চুক্তি গঠন হয়েছিল, সেই চুক্তির পরে 53 বছরে বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানটা সক্রিয়ভাবে কাজ করেছিল। 71-এর পরে মুজিব আইসা বললো এই 3টা ভিত্তিতে চলা যাবে না। মুজিব হলো সংবিধানে 4টা জিনিস দিয়ে দিল এবং নিজের একটা রক্ষী বাহিনী বানাইল। মুজিবের পরে যখন জিয়াউর রহমান আসলো, জিয়াউর রহমান এই সংবিধানের একটা পরিবর্তন উদ্যোগ নিয়েছিলেন। সেই সময় একটা ভোটও হয়েছিল, কিন্তু জিয়াউর রহমান সাহস করতে পারেন না এই সংবিধানটা পরিবর্তন করার জন্য। পরবর্তীতে তো এরশাদ এসেছিল, এরশাদের পর বেগম খালেদা জিয়া এসেছিল। খালেদা জিয়াও কিছু চেষ্টা করেছিলেন। 90-এর যে আন্দোলন হয়েছিল, 3 দলের একটা রূপরেখা হয়েছিল, সেখানেও কিছু পরিবর্তনের সুযোগ এসেছিল, সেটাও করা হয় নাই। পরের ইতিহাস তো আপনারা জানেন, শেখ হাসিনা একটানা 17 বছর ছিল। 17 বছর থাকার পরে যখন এই পুরো ব্যবস্থাটা ভেঙে পড়লো, তখন আমরা বলছি যে আমাদের একটা নতুন ব্যবস্থার মধ্য দিয়ে যাইতে হবে। এই সামাজিক চুক্তি লাগবে, যে সামাজিক চুক্তির আয়তা হলো আমাদের খুনিরা থাকতে পারবে না, শেখ মুজিবের রক্ষী বাহিনী থাকতে পারবে না, আমাদের উপরে যে ভারত রাষ্ট্র প্রতিনিয়ত আমাদের আজাদিকে নিয়ে যাচ্ছে, সেই ভারত রাষ্ট্রের এখানে ইন্টারফারেন্স থাকতে পারবে না। আমরা সেই জায়গাটার নাম বললাম নতুন বন্দোবস্ত, যেটাকে ইংরেজিতে বলে নিউ সেটেলমেন্ট। এই নিউ সেটেলমেন্টের জায়গাটা বিশ্ব বহু রাষ্ট্র হয়েছে। যেমন আপনারা ধরেন কোরিয়া, দক্ষিণ কোরিয়া এখন 5th রিপাবলিকে আছে। তারপরে নেপালের উদাহরণ আসেন, নেপালও তারা তাদের মধ্যে নতুন সেটেলমেন্ট করেছে। যুগে যুগে অনেক জায়গায় নতুন সেটেলমেন্ট হয়েছে। সে সেটেলমেন্টের যখন আমরা কথা বললাম, অনেকে রাজি হইল না যে সেটেলমেন্ট দরকার নাই।
কেন দরকার নাই এটা তো আজকে আপনারা বুঝতে পারছেন যে তাহলে আজকে হলো রামদা দিয়ে কাউকে কোপাইতে পারবে না। এই রামদা দিয়ে কোপানোর জন্য ওই সময় হলো বিএনপি হলো নিউ সেটেলমেন্টে যায় নাই। এবং এই গণ অভ্যুত্থানের পরে ক্যাম্পাসে দেখি যে সব ছাত্র সংগঠন একসাথে ওই মারামারির জন্য রেডি। পরে আমরা 3 জন গেলাম, সকল ছাত্র সংগঠনকে ডাকলাম। ডাকার পরে প্রায় 15-20টা ছাত্র সংগঠন একসাথে হয়েছিল। হওয়ার পরে সবাই বিক্ষুব্ধ, কে কাকে খাবে, কে কাকে মারবে। আমরা বলতেছি আজকে থেকে ক্যাম্পাসে কোনো মারামারি চলবে না। যেই ক্যাম্পাস থেকে মারামারি করবে তাকে প্রশাসনের কাছে হ্যান্ড ওভার করা হবে। সেই সময়কালীন সকল ছাত্র সংগঠনের মধ্যে একটা চুক্তি হয়েছিল যে আমরা ক্যাম্পাসে মারামারি করব না। পরবর্তীতে সেই চুক্তি থেকে অনেকে বের হয়ে যায়। বের হওয়ার পরিস্থিতি কিন্তু আজকে এই পর্যায়ে এসেছে যে যাকে ইচ্ছা যেখানে ইচ্ছা মারামারি করা যাবে, সব করা যাবে। এবং পরবর্তীতে যখন সরকার গঠন করা হয়েছিল সেই সরকারে সকল দলের সকলের অংশগ্রহণ ছিল। সরকারের কয়েকদিন যাওয়ার পরে এক দল বলল যে আমাদের লোক নাই এখানে। এর কয়েকদিন পরে এক দল বলল যে না আমাদের লোক নাই। পরবর্তীতে দেখলাম ঢাকার রাজপথে হলো খোকাপুত্র ইশরাক নেমে গেল, আন্দোলন করে। সব জায়গায় শুধু আন্দোলন হচ্ছে। আমি নিজে ডিরেক্টলি 194টা আন্দোলন যেখানে হলো মাঠে গিয়ে কাজ করতে হয়েছে। এখন অনেকে বলবে আমরা তো প্রশাসন না, কাজ করেছিলাম কেন? কাজ করেছিলাম এই জন্য সবাই মারামারি করে, প্রশাসনও ডিল করতে পারে না। পরবর্তীতে আমরা ন্যায় এবং গণতন্ত্রের ভিত্তিতে একটি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশকে তুলে দিলাম, কিন্তু সেখানে কোনো গণতন্ত্রের ছোঁয়া দেখতে পাইলাম না। আমি নিজে এক্সপিরিয়েন্স করলাম যে বাংলাদেশে এই ইলেকশনটা একটা সঠিক ইলেকশন হয় নাই, যেখানে ইঞ্জিনিয়ারিং হয়েছে। এবং ইঞ্জিনিয়ারিং হয়েছে এখানে একজন রাজসাক্ষী আছেন যাকে হলো ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে। ওই ইলেকশনের আগে আমরা বলেছিলাম আমাদের বাংলাদেশে 3টে জিনিস বাস্তবায়ন করতে হবে। যেহেতু নতুন সংবিধান হয় না, আমরা একটু পিছাইলাম। ঠিক আছে, তাহলে একটা সংস্কার কমিশন হবে, সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং যারা 1400 শহীদ হয়েছে তাদের বিচার করতে হবে। সেটাও বাস্তবায়ন হয়নি। আমরা এখন যে পর্যায়ে এসেছি, এই পর্যায়ে শেখ হাসিনার যে আমল ফ্যাসিস্ট সিস্টেম, তারেক রহমান ওই সিস্টেমের উপরে বসেছেন। বিন্দু মাত্র কোনো পরিবর্তন হয় নাই। আগে ছাত্রলীগ রামদা দিয়া কোপাইতে হলো জগন্নাথে, এখন হলো ছাত্রদল কোপাচ্ছে। আগে হলো যুবলীগ কোপাইতো, এখন হলো যুবদল কোপাচ্ছে। ফলত আমরা এই ব্যবস্থা যে এটা হলো পরিবর্তন চাই। পরিবর্তন যদি করতে হয় আমাদের সামনে একটাই হয়, সেটা হলো বিএনপি সরকারের পতন করাইতে হবে। হয়তো বিএনপি সরকারের পতন অথবা বিএনপিকে সংস্কার মেনে নিতে হবে। যদি মেনে না নেয় তাহলে বাংলাদেশে অবশ্যই তাদের পতন হবে। আর আমি 1 মিনিট শেষ করবো। তাহলে সেখানে মাদ্রাসা শিক্ষার্থীদের কাজ কি? আমি মনে করি প্রাইভেট, পাবলিক, মাদ্রাসা, বাংলা, আমি এগুলোকে পার্থক্য করি না। শিক্ষার্থী তো শিক্ষার্থী, আমার আলাদা করা কি দরকার আছে? কবে দুঃখজনক হলো এই অভ্যুত্থানের পরে আমাদের বামপন্থী ভাইয়েরা একটা আলাপ তুলেছিলেন যে প্রাইভেটের শিক্ষার্থীরা হারায় যাচ্ছে। আমরা সেটার জন্য দৌড়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে গেলাম, কিন্তু ওই ভাইয়েরা জীবনে কখনো বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের তারা হলো 2 চোখ দিয়ে বাংলাদেশে দেখতে পায় না, কারণ তারা বাংলাদেশে অন্ধ। এই গণ অভ্যুত্থানে অনেক স্টুডেন্ট যারা মাদ্রাসা সেক্টর থেকে অবদান রেখেছিল, কখনো তাদের অবদানকে স্বীকার করা হয় নাই। তাদেরকে রাজনীতিতে ওইভাবে হলো আসতে দেওয়া হয় নাই। ভবিষ্যতেও স্বীকার করবে কিনা এটা জানি না। আমি মনে করি এই লড়াইটা মাদ্রাসা সেক্টরে যারা আছেন, আপনাদের লড়াই, এই লড়াইটা আপনাকে কেউ দিয়ে যাবে না। আপনার লড়াই করে আপনার যে ন্যায্য হিস্সা, যে ন্যায্য অধিকার, এটা বাংলাদেশে আদায় করতে হবে। পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই। যদি কেউ আদায় করতে না দেয় তাহলে সে অন্যায্যতার বিরুদ্ধে আমাদের ইনশাআল্লাহ লড়াই হবে। সে লড়াই ইনশাআল্লাহ সকল মানুষ জয়ী হবে। বাংলাদেশের 90% মানুষের যে ভ্যালুজ, এই ভ্যালুজ নিয়ে বাংলাদেশ কায়েম হবে। বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন হবে। আমাদের যে ভাইরা শহীদ হয়েছিল সেই ভাইদের বিচার হবে এবং বাংলাদেশে আগামী যে নির্বাচনগুলো আসতেছে সেই নির্বাচনগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। যদি না হয় তারেক রহমানের বিদায় ঘন্টা বেজে যাবে বাংলাদেশ থেকে। এবং এটা তারেক রহমান আমি আজকে লিখে দিয়ে গেলাম, তারেক রহমান থাকতে পারবে না যদি সংস্কার বাস্তবায়ন না করে। ছাত্রদল যুবদল তো অনেক পরের কথা। এখন ওনারা রামদা নিয়ে মাঠে নেমেছে, আমরা প্রশাসনের দিকে তাকিয়ে আছি।
প্রশাসন যদি এটা নিষ্ক্রিয় করতে না পারে তাহলে তো আমাদের নিরাপত্তা আমরাই নিশ্চিত করতে হবে। সবাই প্রস্তুত হন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী কার্যক্রম শুরু করা হয়েছে এবং সন্ত্রাসী কায়দাটা যেভাবে বিগত ফেসিবাদী আমলে শুরু হয়েছে সংগঠিত হয়েছে তার চেয়েও একটি ভয়ানক ধরনের। আমরা কখনো বিগত ফেসিস্ট আমলেও ঢাকা শহরে প্রকাশ্য দিবালোকে আজকে সকাল থেকে যেটি ঘটছে যে রামদা লাঠি সোটা উঁচিয়ে মোড়ে মোড়ে অবস্থান গ্রহণের যে বিষয়টি, এটি একমাত্র জুলাই ছাড়া, একেবারে জুলাইয়ের যে দিনগুলি সেই দিনগুলি ছাড়া কিন্তু আগে দেখি নাই। আজকের দিনের কথা বলছি আমরা, এই লজ্জাজনক পরিস্থিতিটি আজকে আমাদের দেখতে হলো। আমাদের আজকে প্রশ্ন করতে ইচ্ছা করে যে জুলাই সনদ, গণভোটের বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন, এগুলো তো জন আকাঙ্ক্ষা, সেটেলড ইস্যু, এবং অত্যন্ত বাস্তব সত্য হচ্ছে এই গণভোটের গণরায় কি হবে না হবে, জুলাই সনদে কি থাকবে না থাকবে, এর ফরম্যাট কি হবে, কোনটা টাইমলাইন কি হবে, এই সব কিছু সেটেল করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা যে রেখেছে, যে দল রেখেছে, যে গোষ্ঠী রেখেছে, তারা তো আজকের রাষ্ট্র ক্ষমতায় আছে। আজকে বলে তারা যে গণভোটের এই প্রশ্ন সেই প্রশ্ন তাদের মন মতো হয় নাই, অথচ এই গণভোটের প্রস্তাবক বিএনপি, এই গণভোটের ডেট নির্ধারণের প্রস্তাবক বিএনপি, এই গণভোটের প্রশ্ন কি থাকবে না থাকবে সেগুলোর প্রস্তাবক বিএনপি। ইভেন আমরা তো উল্টা প্রশ্ন করছি আজকে যে জুলাই সনদের কিছু বিষয়কে তাদের নিজেদের মতো করে লিখে নেওয়া হয়েছে, সেই বিষয়টি লিখে নেওয়ার পরেও আজকে সেই জুলাই সনদকে নিয়ে তারা গড়িমসি করছে। এটি তো তাদের জন্য এবং এই জাতির জন্য কলঙ্কজনক অধ্যায় রচনা করবে। আমরা আজকে কি দেখলাম? একটা জুলাই মাস যেখানে রক্তের বন্যা বয়ে গেল, শাহাদাতের বন্যা বয়ে গেল। আমাদের এখানে প্রবন্ধে তথ্যগুলো আপনারা জেনেছেন, 850 তথ্য স্পেসিফাইড বাই দ্য গভর্নমেন্ট, এবং 1400-এরও বেশি সংখ্যক শহীদ হয়েছে, এটি জাতিসংঘ দ্বারা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। এবং বাংলাদেশ জামাত ইসলামী এই 1400-কে এবং তার সাথে আরও কিছু আছে কিনা সেটা যাচাই বাছাই করার জন্য শহীদ স্মারক প্রকাশ করেছে। ইতিমধ্যে সম্ভবত 12 খণ্ডে সেটি বাংলা, আরবি, ইংরেজি, টার্কিশ ভাষায় প্রকাশিত হয়েছে। এই যে একটি ভয়াবহ ঘটনা, এত বড় ধরনের জুলুম নির্যাতনের সচিত্র প্রতিবেদন নিয়ে সরকারের পক্ষ থেকে কি কর্মসূচি আজকে জুলাইয়ে দেখা যাচ্ছে? পুরো একটি মাস চলে গেল, না তাদের দলের পক্ষ থেকে আর না সরকারের পক্ষ থেকে কোনো কর্মসূচি দেখা যাচ্ছে। অথচ দেখুন কি নির্লজ্জভাবে এই জুলাইয়ের বিরুদ্ধে একটি আইন পাশ করা হচ্ছে। উদ্যোগ নেওয়া হয়েছে গুম কমিশনের যে আইনটি, সেটিকে সংশোধন করার জন্য। হঠাৎ করে কথা নাই বার্তা নাই, একদিনের সময় দেওয়া হয়েছে, একদিনের মধ্যে মতামত দিয়ে দিতে হবে। কেউ জানে না কি আসলে এখানে গুমের তদন্ত করবে কারা? যারা গুমের কার্যক্রম বাস্তবায়ন করেছে। বাংলাদেশের থানার ওসিদের নির্দেশে এই গুম কার্যক্রম সংগঠিত হয়েছে কি হয়নি, এটি তো সবাই জানি। আজকে আমরা কিভাবে গুম হয়েছি, আহত হয়েছি, গ্রেপ্তারের শিকার হয়েছি, হামলার শিকার হয়েছি, কাদের দ্বারা হয়েছি, এটি তো প্রমাণিত সত্য। গুম কমিশনকে ল্যাপস করে দিয়ে এই যারা গুম কার্যক্রম বাস্তবায়ন করেছে তাদেরকে দিয়েই তদন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরকম শুধুমাত্র একটি গুম কমিশন আইন সংক্রান্ত নয়, অসংখ্য আইনকে তারা ল্যাপস করে দিয়েছে, যেগুলো আকাঙ্ক্ষা ছিল জুলাইয়ের। আমরা জুলাই পাব, জুলাইয়ের মাধ্যমে এই বাংলাদেশে একটি নতুন যাত্রা শুরু হবে, রাজনীতির গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে। তো সেই জায়গায় আজকে তাদের জবাব কি হবে? কোনো জবাব কিন্তু তাদের নাই। জবাব কি হলো? আজকে তারা সন্ত্রাসী হামলা শুরু করলো। আজকে কয়েকদিন ধরে এই হামলাটা চলছে। আমি এজন্য বিশেষভাবে সরকার সহ সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সুশীল সমাজ সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো। আপনারা শেখ হাসিনা আসবে কি না আসবে এরকম নিয়ে বহু আলাপ আলোচনা করছেন, কিন্তু যারা আমরা বাংলাদেশে এখন জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী স্টেপ, তাদের ভূমিকা নিয়ে আপনারা আলোচনা করুন। আর তার চেয়েও বড় বিষয় আমি এভাবে বলবো, বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার্থীরা, মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা এই জুলাইকে, এই বাংলাদেশকে যেভাবে চিন্তা করে সেটি হলো নৈতিক এবং
সমাজকে সামনের দিকে অগ্রগামী করার জন্য। সুতরাং তাদেরকে সাথে নিয়ে বসুন, আপনারা নৈতিক বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যান। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি এবং করণীয় শীর্ষক আজকের এই আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং তামিরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ যেটা টাকসুর সম্মানিত নেতৃবৃন্দ এবং তাদেরই উদ্যোগে আজকের এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীবৃন্দ, বিশেষ করে শহীদ পরিবারের গর্বিত সম্মানিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধারা এখানে উপস্থিত আছেন, আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুগণ আছেন এবং আমার সম্মানিত প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা। সালাতুল আসর আমাদের প্রায় সবারই বাকি, কোনো ক্রমেই এই সভা আর দীর্ঘ করার সুযোগ নেই। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো যে টাকসু আজকের এই জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপনের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকে এই আলোচনা সভার আয়োজন করেছে। মাদ্রাসা শিক্ষা, মাদ্রাসা ছাত্রদের নেতৃত্ব, মাদ্রাসা ছাত্রদের সংগঠনকে একসময় এই দেশে শুধু অবহেলা উপেক্ষাই নয়, তারা স্বীকারই করতো না যে এটা একটা আলাদা এডুকেশন সিস্টেম। এরা যে সমাজের নেতৃত্বে, কর্তৃত্বে, শিক্ষায়, একাডেমিক ক্যারিয়ারে, রাষ্ট্রযন্ত্রের কি পয়েন্ট অফ দ্য স্টেট অ্যান্ড সোসাইটি, এরা যে নিজেদেরকে ফিট, উপযুক্ত মনে করে জায়গায় যেতে পারে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ইগনোর করে বাংলাদেশে বিদ্যমান সেকুলার আধিপত্যবাদ বিরোধী শক্তি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে সেই ষড়যন্ত্র করত এবং সেই অপপ্রচার তারা করত। কিন্তু আলহামদুলিল্লাহ দিনে দিনে, বছরে বছরে মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের মেধার পরিচয় দিয়েছে, যোগ্যতার পরিচয় দিয়েছে, দক্ষতার পরিচয় দিয়েছে। শুধু যোগ্যতা, মেধা নয়, অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সাধারণ আধুনিক শিক্ষায় শিক্ষিত ছাত্রদের চেয়েও অনেক পরীক্ষায় মাদ্রাসার ছাত্ররা সবচেয়ে কোয়ালিফাইড, সবচেয়ে মেধা এবং কৃতিত্বের পরিচয় দিয়ে মাদ্রাসার শিক্ষাকে তারা সম্মানিত করেছে। এটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশে কিছু কি বলবো, বুদ্ধিজীবী মানে বুদ্ধি বিক্রি করে যারা খায়, আইনজীবীরা আইন ব্যবসা করে খায়, এই বুদ্ধি যারা বিক্রি করে তাকেও বুদ্ধিজীবী বলতে হয়। এক শ্রেণীর বুদ্ধিজীবী পয়দা হয়েছিল ফ্যাসিবাদী শাসনের যুগে। তারা নানান তথ্য আবিষ্কার করত, মাদ্রাসা শিক্ষা শেষ করো। এখনো এই 5 মাসের ক্ষমতাসীন সরকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তারা একটা স্টেক হোল্ডার দাবি করে। তাদের শাসন ক্ষমতার থেকেও এখনো টকশোতে এবং নানান জায়গায় বলতেছে মাদ্রাসা শিক্ষার দরকারটা কি, মাদ্রাসা শিক্ষা তুলে দিতে হবে এবং নানান রকম আপত্তিকর অভিযোগ এবং কথাবার্তা তারা বলছে। এরা সব ফ্যাসিবাদের পক্ষে ন্যারেটিভ তৈরি করে। আওয়ামী লীগকে বাংলাদেশে আবার পুনর্বাসনের জন্য যে সমস্ত যুক্তি, তথ্য প্রয়োজন, এক শ্রেণীর টকশোজীবীরা, এক শ্রেণীর বুদ্ধিজীবীরা তারা আজকে সেই সব ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে তাদেরই ষড়যন্ত্র আগেও ছিল, নতুন করে তারা চক্রান্ত করছে। এমন সময় তামিরুল মিল্লাত মাদ্রাসার কেন্দ্রীয় ছাত্র সংসদ এই আলোচনা সভার আয়োজন করে আমি মনে করি প্রমাণ করেছে যে মাদ্রাসার ছেলেরাও জুলাই গণ অভ্যুত্থানের তাদের যে আত্মত্যাগ, অসাধারণ আত্মত্যাগ, এখানকার তথ্য অনুযায়ী 85 জন মাদ্রাসা ছাত্র তারা জীবন দিয়েছে। কিন্তু আরো অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা পরে মাদ্রাসা থেকে এসে ইউনিভার্সিটিতে পড়েছে এবং বিভিন্ন জায়গায় পরিচয় নিলে আরো হয়তো মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের ছিল, এই আন্দোলনে শহীদ হয়েছে, সেটাও কিন্তু পাওয়া যাবে। জাতিসংঘ মানবাধিকার কমিশন তাদের রিপোর্টে বলেছে 1400, কিন্তু বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যিনি চিফ প্রসিকিউটর, তিনি বিভিন্ন মামলার তদন্ত করতে গিয়ে তিনি সেদিন মিডিয়াতে বলেছেন যে আমরা দেখতে পাচ্ছি যে শহীদের সংখ্যা, এই আন্দোলনের জীবনদানের সংখ্যা এই 1400কে আরো অনেক ছাড়িয়ে যাবে। সেজন্য
মাদ্রাসা ছাত্ররা যে মেধায়, যোগ্যতায়, স্মার্টনেসে, জীবনদানে, দেশ, জাতি, গণতন্ত্র, ইসলামের জন্য সংগ্রামে তারা যে ঐতিহ্যের পরিচয় দিতে পারে, সংগ্রামের পরিচয় দিতে পারে, আজকের এই আলোচনা সভা তারই স্বাক্ষর বহন করে। আমি মাদ্রাসা শিক্ষা, আমার অবশ্য মাদ্রাসায় লেখাপড়া করার সৌভাগ্য হয়নি, কিন্তু আমার দুইটা সন্তানকে মাদ্রাসায় লেখাপড়া শেখাতে গিয়ে আমার বড় মেয়েটাকে মাদ্রাসায় দিয়েছিলাম আমি, আর ছোট ছেলেটাকে দিয়েছিলাম। 4 ছেলে মেয়ের প্রথমটা আর ছোটটা। আমার তো আর সৌভাগ্য হলো না, তো এক বড়জন তো কামিল পাস করেছে, ছোটটাকে বললাম বাবা তুমি হাফেজ হও, কামিল হও। তো সেই দিকে যাচ্ছে। ওদেরকে দিয়ে আমি টের পেয়েছি যে আমার কি পরিমাণ ভুল হয়েছে, আর মাদ্রাসায় না পড়লে জাতির, জীবনের, পরিবারের, নৈতিকতার, সভ্যতার কি ক্ষতি হয়, এটা আমরা নিজেরা কিন্তু টের পাই। এই জন্য একদিন এই সত্য সূর্যের আলোর মতো উদ্ভাসিত হবে। আমি কথাটা 3টা কথা বলে আমার কথাটা শেষ করব। একটা হলো প্রত্যাশা। প্রত্যাশা ছিল এই হাজার হাজার মানুষের জীবনদান, আহত, ক্ষতবিক্ষত, রক্তাক্ত মানুষের চোখের পানি, শত শত বুলেট এবং স্প্রিন্টার শরীরে নিয়ে এখনো যারা রাতে ঘুমাতে পারে না, কান্নাকাটি করে, সকলের প্রত্যাশা ছিল বাংলাদেশ একটি বৈষম্যহীন রাষ্ট্র হবে, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন কিন্তু তারা দেখেছে। শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত নারী, শিশু, মহিলা, ব্যবসায়ীরা সেজন্য জীবন দিয়েছিল। সেই বৈষম্যহীন রাষ্ট্রের অর্থ হলো এমন রাষ্ট্র যেখানে দুর্নীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার মালিক হবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে, সকল সাংবিধানিক পদে ট্রেজারি বেঞ্চ, অপোজিশনের মাধ্যমে নিরপেক্ষ নিয়োগ হবে, মেধার পরিচয় হবে এবং জনজীবনে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, দুর্নীতি হবে না, অর্থ পাচার হবে না, ভিন্ন মতের দমন পূরণ হবে না। এরকম একটা রাষ্ট্রকেই বলা হয় মানবিক রাষ্ট্র। সেই রাষ্ট্রটাই ছিল কিন্তু এই জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা। কি মনে করেন? তাই তো ছিল। বাস, প্রত্যাশার কথা শেষ। এখন আসেন প্রাপ্তি। প্রাপ্তি কি আমরা তা পেয়েছি? আমরা পাইনি। এই প্রাপ্তি অর্জনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে জুলাই অভ্যুত্থানের বেনিফিশিয়ারি, সুবিধাভোগী ক্ষমতাসীন দল বিএনপি এই জুলাই আগস্টের চেতনা বাস্তবায়নে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কারণ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জুলাই চার্টার, যে জুলাই সনদ আমরা একমত হয়েছি, তার ভিত্তিতে একটা গণভোট হয়েছে। 84টি রাষ্ট্র সংস্কারের ঐকমত্য কমিশনের বিষয়ে সামারাইজ করে 4টি প্রশ্নে একটা গণভোট হয়েছে। সেই গণভোটের গণরায় কার্যকরী করার মধ্য দিয়ে এটাকে বাস্তবায়নের জন্য 2025 সালের 13ই নভেম্বর একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি হয়েছিল, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। সেখানে একটা সংবিধান সংস্কার পরিষদ, তার একটা শপথ, 30 দিনের মধ্যে তার বৈঠক ডাকা এবং সেটাকে বাস্তবায়ন করে 180 দিনের মধ্যে এটাকে সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করা। এই জন্য একটা প্রেসিডেন্ট অর্ডার ছিল। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 125 অনুযায়ী যখন পার্লামেন্ট থাকে না, সরকার থাকে না, প্রধানমন্ত্রী থাকে না, তখন অন্তর্বর্তীকালীন অথবা কোনো স্টেট বা রাষ্ট্রপতি দ্বারা জারিকৃত কোনো অর্ডিন্যান্স, কোনো অর্ডার, কোনো অ্যাক্ট তখন আইনের সমমর্যাদা পায়। সেই আইনে একই দিনে গণভোট হয়েছে, একই দিনে সেদিন জাতীয় ভোট হয়েছে। ক্ষমতায় যাওয়ার পরে মেজরিটির জোরে এখন বিএনপি বলছে আমরা গণভোট মানি না, সংবিধান সংস্কার আদেশ অবৈধ, রাষ্ট্রপতি আদেশ দিতে পারে না, ওই শপথ সংবিধানে নাই। আপনি আজব ব্যাপার, একই মায়ের পেটে একই সঙ্গে 2টা সন্তান জন্ম নিয়েছে। উদাহরণটা খেয়াল করবেন, একই মা 2টা সন্তানের জন্ম দিয়েছে, একটা সন্তানকে স্বীকার করে আর একটাকে স্বীকার করে। একই মা, একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের অধীনে 2টা ভোট হয়েছে। আপনি জাতীয় ভোটটা মেনে নিলেন, কারণ ওইটা মেনে নিলে তো সুখ লাগে। এখন এমপি হওয়া গেছে, মন্ত্রী হওয়া গেছে, প্রধানমন্ত্রী হয়েছেন, পার্লামেন্ট হয়েছে, সরকার হয়েছে। একই আদেশের একটা মানবেন আর একটা মানবেন না, এটা জাতির সঙ্গে কি বিচারিতা? এটা আপনি আইন লঙ্ঘন করেছেন, প্রেসিডেন্সিয়াল অর্ডারকে লঙ্ঘন করেছেন। এই জন্য আমি ওই যে প্রাপ্তির প্রসঙ্গে কথা বললাম, এই প্রাপ্তির পথে প্রধান অন্তরায় হচ্ছে জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি বিএনপি সবচেয়ে বড় বাধা। কারণ 84টি সাংবিধানিক সংস্কারের গুরুত্বপূর্ণ 10-12টি প্রশ্নে তারা ভিন্ন মত, নোট অফ ডিসেন্ট দিয়েছে।
সেই জন্য তারা বলে মানুষকে বোকা বানানোর জন্য যে আমরা জুলাই সনদ মানবো, ওই 12টা সাংবিধানিক পরিবর্তন বাদে তারা মানবে। তা যদি মানে তাহলে এই রাষ্ট্রের ফ্যাসিবাদী চরিত্র কখনো বদল হবে না। এই জন্য 84টি ঐক্যমতের ব্যাপারে যে ব্যালটে 4টি প্রশ্ন ছিল, জুলাই সনদের নোট অফ ডিসেন্ট ছিল, বিএনপির ভিন্ন মত ছিল, কিন্তু গণভোটের ব্যালটে কোনো ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট নাই। 70% মানুষ, 5 কোটি মানুষ ভোট দিয়ে বিএনপির নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। এখন আইনগতভাবে বিএনপি এবং দেশের জনগণ, সমস্ত পার্লামেন্ট মেম্বার বাধ্য এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য যে লিগ্যাল ফ্রেম করা হয়েছিল তার ভিত্তিতে গণভোটের গণরায়কে কার্যকর করতে হবে। এই জন্য প্রাপ্তি আমরা এখন অর্জন করতে পারি। প্রাপ্তির পথে প্রধান অন্তরায় হচ্ছে সরকার। পার্লামেন্ট সেশনে 180 দিন সেপ্টেম্বরে শেষ হয়ে যাবে অ্যাকর্ডিং টু প্রেসিডেন্সিয়াল অর্ডার। উইদিন 180 ডেজ যদি আপনি এটা না করেন, এটা ল্যাপস হয়ে যাবে। আগামী অধিবেশনে আপনি সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডাকুন, সেই পরিষদের শপথ গ্রহণ করুন এবং জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট তার রায় অনুযায়ী আপনি সেই আইনকে আইনে পরিবর্তন করে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করুন। তাহলে আমাদের প্রাপ্তি নিশ্চিত হবে, জনগণের গণ আকাঙ্ক্ষা পূরণ হবে। করণীয় বলতে ওই একই সাথে আমার বলা হয়ে গেল, করণীয়ই হলো গোটা জনগণ সরকারকে বাধ্য করতে হবে। 1 সাগর রক্তের বিনিময়ে যে রক্তের বেনিফিশিয়ারি আপনি আজকে ক্ষমতায় গিয়েছেন, আপনি সেই সনদ মানতে চান না, গণভোট মানতে চান না। আজকে পার্লামেন্টে যদি এর নিষ্পত্তি না হয়, আমরা চাই সমস্ত পলিটিক্যাল ডিসকাশন, লিগাল ডিসকাশন, লিগাল ডিবেট পার্লামেন্টে হোক। আমরা এটা রাজপথে ঠেলে দিতে চাই না সংঘাত সহিংসতায়। সেটা যদি করেন আলহামদুলিল্লাহ, না হলে আপনারা হয়তো 70% ভোটারের সাথে বেইমানি করতে পারবেন, কিন্তু আমরা জনগণের যে রায় পেয়েছি তাতে আমরা জনগণের সাথে বেইমানি করতে পারবো না। ডিউ টু দ্যাট কজ আমাদেরকে 70% মানুষের কাছে এই আন্দোলনকে নিয়ে যেতে হবে। যদি পার্লামেন্টে এটা নিষ্পত্তি করতে না পারেন, তো আমরা রাজপথে 70% মানুষকে নিয়ে এই সমস্যার সমাধান আমরা করব ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আমাদের করণীয়। সকলকে ধন্যবাদ আমাকে একটু আপনাদের সঙ্গে সালাম দোয়া বিনিময়ের সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়ামী লীগ টঙ্গী ছাত্র সংসদ যে আয়োজন করেছে, আমি আয়োজনের ধন্যবাদ জানাচ্ছি। জুলাইতে কয়েকটা স্পট খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমার স্পষ্ট মনে পড়ে, বিশেষ করে আমাদের উত্তরা যাত্রাবাড়ি 5ই আগস্ট। আমি তখন দেশের বাইরে, আপনারা জানেন তখন তুরস্ক ছিলাম, এবং আমরা সেখানে একটা সেল করেছিলাম সারা বিশ্বকে কোঅর্ডিনেট করার জন্য। আমরা এখান থেকে ফলো করছিলাম দেশে কি হচ্ছে। 5ই আগস্ট আমরা বাংলাদেশ টাইম সম্ভবত 9টা থেকে 11টা পর্যন্ত কোনো আপডেট পাচ্ছি না বাংলাদেশ থেকে কী হচ্ছে, কোনো আপডেট নেই, সব অফ। মাঝখানে প্রায় 1-1.5 ঘন্টার মতো ইন্টারনেট থেকে শুরু করে সব বন্ধ ছিল, ফোনেও আমরা পাচ্ছি না বাংলাদেশে। এই পরিস্থিতিতে সর্বপ্রথম যে বড় মিছিলটা সবার মধ্যে একটা জাগরণ তুলেছিল, সেটা ছিল উত্তরার মিছিল। দেন হলো আমাদের যাত্রাবাড়ি। এই দুটো স্পটে শুধুমাত্র ওই দিন না, জুলাইয়ের শুরু থেকে যারা কাজ করেছে তারা কিন্তু আমাদের মাঝে ছাত্র। উত্তরাতে আমাদের যারা ছিল, আমাদের এখানে মিনহাজ আছে, আমাদের মিল্লাতের আর অনেক বিপিরা সাবেকরা আছেন, টিচাররা আছেন, সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন এখানে ছিল। এবং একটা সময় কিন্তু 5ই আগস্টের আগে উত্তরাকেও একদম পুলিশ সিরিয়াসলি ব্লক করে ফেলেছিল, নামাজ যাচ্ছে না সেখানে আমাদের টঙ্গীতে আপনারা জানেন যে গাজীপুরা, আমাদের খাপাড়া, এরশাদনগর, এখানে একটা মেসাগার হয়েছিল এবং সেই মেসাগারে কিন্তু আমাদের শহীদ রাসি শাহাদ বরণ করে। উত্তরাতে যে ছেলেটা আমাদের সবচেয়ে বেশি আনন্দ তুলেছিল শাহাদ বরণ করার মধ্য দিয়ে, তার নাম হচ্ছে আমাদের প্রিয় শাকিল পারভেজ, তাওরা মিল্লাতের সাবেক ছাত্র। এভাবে করে আমাদের এখানে খলিল মোহাম্মদ সাহেব আছেন, উনি জুলাই পরে তুরস্ক গিয়েছিলেন। আমরা তখন ওনার কাছ থেকে গল্প করে শুনতেছিলাম যে যাত্রাবাড়িতে কীভাবে সংগঠিত করেছেন, সেইখানে যে কন্ট্রিবিউশন, এটা সিগনিফিক্যান্ট। বাংলাদেশে একটা কষ্টকর জায়গা হচ্ছে যে মাদ্রাসা ছাত্রদের ডিফেম করা হয়, তাদের অবদানকে খাটো করে দেখা হয়, ঠিক একইভাবে জুলাইকে আজকে ডিফেম করা হচ্ছে। তো আমি এই জায়গা থেকে সবাইকে অনুরোধ করবো, বিশেষ সাংবাদিক ভাইরা আছেন, সকল কন্ট্রিবিউশন স্বীকৃতি করতে পারা এর মধ্যে সার্থকতা আছে, কাউকে ছোট করে না। আমরা সবাইকে নিয়ে পথ চলব। বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীদের যে অবদান, এটা কোনো বড় যেন খাটো না করা হয়, এটা দিকে আমার খেয়াল করতে হবে। এরপর আমরা আসি যে এই জুলাই বিপ্লব, এই আমাদের শহীদদের বিনিময়ে আমরা যে জুলাই পেয়েছি, এটা আমাদের আশা আলো জায়গায়। বাংলাদেশের সোশিওলজিকে চেঞ্জ করে দিয়েছে কিন্তু বিপ্লব।
সমাজের সবগুলো জায়গাতে কারা নাড়িয়েছে এই বিপ্লব, সবগুলো জায়গাতে। এটা যে শুধুমাত্র সোশিওলজি না, সাইকোলজিক্যালি একদম বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু চেঞ্জ করেছে। আমরা এর ফল পাচ্ছি বা পাওয়া শুরু করেছিলাম। মানুষের মধ্যে যেটা মৌলিক পরিবর্তন এসেছিল সেটা আমরা হয়তো আগামী 20 বছর, 30 বছর, 50 বছর বাংলাদেশ পরিচালনা করার ক্ষেত্রে একটা নতুন মাইলফলক হতে পারত। কিন্তু এই জায়গাতে সমস্যা হয়েছে আমাদের যারা এখন সরকারে আছেন তারা। সেটা কোন জায়গাতে? সেটা হলো জুলাইয়ের যে স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ অর্জনের ক্ষেত্রে বিশেষ করে আমাদের জুলাই সনদ এবং গণভোট এটা বাস্তবায়ন করা হচ্ছে না। যদি এটা আমরা করতে পারতাম তাহলে বাংলাদেশের যে মৌলিক সমস্যা, যেই কারণে ফেসিবাদ 17 বছর টিকতে পেরেছিল, বাংলাদেশের পলিটিক্যাল যে স্ট্রাকচার, এখানে একটা সিগনিফিক্যান্ট ট্রান্সফর্ম করা, এটা হয়ে যেত, জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যেত। কিন্তু সেটা হচ্ছে না আজকে, যারা আজকে ক্ষমতা আছেন তাদের কারণে। তো আমি সেই জায়গা থেকে আমি রিকোয়েস্ট করব যে আমাদের আজকের এই সেমিনার থেকে, যে আজকে যারা সরকারে আছেন আপনাদের দায়িত্ব হচ্ছে এই জুলাইকে সনদকে বাস্তবায়ন করা। প্লিজ এই জায়গায় আপনারা সিরিয়াস হন, আর না হলে আপনাদের পরিণত কিন্তু এই জায়গায় সময় লাগবে না। যারা আজকে দুপুরে খাবার রান্না করেছে কিন্তু সেটা খাওয়ার সুযোগ পায় না। সম্মানিত উপস্থিতি, আমি শেষ করতে চাই শহীদ শাকিল পারভেজের একটা গল্প দিয়ে। আর যিনি আমাদের এই তামিল পরিবারের শহীদ, তার বাবা, আজকে আমরা একটা সকালে আরেকটা প্রোগ্রামে আমরা একসাথে ছিলাম। ওনার বাবার সাথে আমি ফার্স্ট দেখা করি, উনি বলছিলেন যে আমার ছেলে শাকিল পারভেজ, সে আমার একমাত্র ছেলে, 3টা মেয়ে, একমাত্র ছেলে হচ্ছে আমার শাকিল পারভেজ। আমার ওয়াইফ মানে শাকিল পারভেজের মা 10 বছর ধরে প্যারালাইজড রোগী, এবং এই 10 বছর তার মাকে দেখে রাখতো এই ছেলেটা। মারানাথ ইউনিভার্সিটি সর্বশেষ পড়তো, সম্ভবত 2nd ইয়ারে, জার্নালিজমে পড়তো। আমাদের সাংবাদিক ভাইরা এখানে আছে। 10 বছর প্যারালাইজড রোগী, তার মাকে দেখে রাখছে। তাকে উত্তরায় একদম পুলিশ কাছ থেকে গুলি করেছে, একদম কাছ থেকে তাকে ডেকে নিয়েছে, আসল আমার সাথে কথা বলে ডেকে নিয়ে গুলি করে ফেলেছে। তার বাবা যখন তার সে লাশ পেলেন, তার সামনে অন্ধকার, তার এখন একমাত্র সহায় যে ছিল সেটাও চলে গেল। তার বাবা আমাকে বলতেছিলেন যে বাবা, আমার সন্তানকে শাকিল পারভেজকে যখন আমি কবরে দিয়েছি, আমার কাছে মনে হয়েছে যে আমি আমার সন্তানকে কবরে দিচ্ছি না, আমার স্বপ্নকে কবরে দিচ্ছি। শহীদ শাকিল পারভেজের বাবার স্বপ্নকে আমরা ব্যর্থ হতে দেব না ইনশাআল্লাহ। এখানে আমাদের শহীদ ওসমান পাটোয়ারির বাবা এখানে আছে। উনি আমাকে আমাদের এইবার রমজানে তামার মিল্লাত মাদ্রাসায় একটা প্রোগ্রামে যখন আমরা শেষ করে ফিরছি, আমি বললাম যে আঙ্কেল আমার জন্য দোয়া করেন। উনি বলছেন যে বাবা, আমি দোয়া করে কি হবে, আমি দোয়া করতে পারবো না। আমি আশ্চর্য হলাম, কেন পারবেন না? বলছে আমার দোয়া যদি কবুল হতো তাহলে আমার ওসমানের লাশ আমার কাঁধে বহন করা লাগতো না। আজকে বাবারা এখানে আছেন, মায়েরা সেখানে আছে। আমরা যেন এই বাবাদের এবং মায়েদের এবং জুলাইয়ে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন এবং যারা আন্দোলন করেছেন, আমরা সবাই মিলে আমরা যেন জুলাই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাজ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দীর্ঘ সময় ধরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছিলাম। বিশেষ করে 24-এর গণ আন্দোলনে ছাত্রছাত্রীরা যে দাবি নিয়ে, যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে মাঠে নেমে আওয়াজ তুলেছিল, তার মূল বিষয় ছিল 1500 বছর, প্রায় 1500 বছর পূর্বের আল্লাহ তাআলার শেখানো সেই বুলি, সেই আওয়াজ, সেই নির্দেশনা। সেটি কি ছিল? ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, জাস্টিস কায়েম করো, ইনসাফ কায়েম করো, এটি হলো তাকওয়া। সেটি যদি তাকওয়া হয়, আমাদের ছাত্রছাত্রীরা সেটির আওয়াজ করলেন, উই ওয়ান্টস জাস্টিস। এটিকে সামাজিকভাবে প্রতিষ্ঠা করার জন্যই তারা মাঠে নেমেছে। আরেকটি হলো ওয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমান এনেছেন আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, প্রজ্ঞা দেওয়া হয়েছে, হিকমত দেওয়া হয়েছে, যাদের যোগ্যতা আছে, মেধার ভিত্তিতে সমাজ পরিচালনার জন্য তারা যে আওয়াজ তুলল, আল্লাহ বলেন দারাজাত, যাদের মেধা আছে, যোগ্যতা আছে, তাদেরকে আল্লাহ তাআলা দারাজাত দিবেন। দারাজাতের তাফসীরে বলা হয়েছে আল মুখলিসুন, আল মুত্তাকুন,
যারা মুত্তাকি, যারা মুখলেস এবং যারা জাতু শরফ, যারা বিভিন্ন যোগ্যতার অধিকারী, আল মুতকিনুন, এক্সপার্ট, তারা যে অধিকার আদায়ের জন্য আওয়াজ তুলেছিল, যে কোটা নয় মেধা, এই মেধার যে আওয়াজ তুলে তারা আন্দোলন করতে করতে এক পর্যায়ে ছাত্র ছাত্রীদের উপরে যে জুলুম নির্যাতন শুরু হয়েছিল। আমরা ইতিপূর্বে শুনেছি ঢাকা মেডিকেলে আমাদেরকে যাওয়ার মতো সুযোগ দিচ্ছিল না, এদিকে সলিমুল্লাহ মেডিকেলে ঢোকার সুযোগ দিচ্ছিল না, এক পর্যায়ে ন্যাশনাল মেডিকেলে যেয়ে দেখা গেল রক্তর পর রক্ত ছাত্র ছাত্রীদের, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের রক্তে ভেসে যাচ্ছে। সর্বোপরি 16 জুলাই থেকে মাদ্রাসার ছাত্ররা একাকার হয়ে গেল ছাত্র জনতার এই যৌক্তিক দাবির পক্ষে। আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, বিশেষ করে এই 16 জুলাইয়ের পরে টঙ্গী থেকে এদিকে উত্তরা পর্যন্ত, যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত, যাত্রাবাড়ি থেকে এদিকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত আন্দোলনের ভ্যানগার্ড তৈরি করে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার মেন ক্যাম্পাস এবং টঙ্গী ক্যাম্পাসের ছাত্ররা মাঠে নেমে ছাত্র জনতার সাথে তারা একাকার হয়ে শহীদ হয়ে বুক পেতে দিয়ে এমনকি উপর থেকে হেলিকপ্টার বোমা মেরে তাদেরকে তছনছ করা হচ্ছিল, কিন্তু তারা ময়দান ছেড়ে যায়নি, সকলেই দেখেছেন। এবং আপনারা লক্ষ্য করছেন এমনকি হাসিনা যখন পালিয়ে গেল তখনও সেই 5 তারিখের অবস্থা সবাই জানেন, সন্ধ্যা পর্যন্ত হেলিকপ্টার থেকে বোমা মারা হয়েছে, আসর পর্যন্ত ধোঁয়া যাত্রাবাড়ি এবং সাইনবোর্ড এরিয়া আপনারা লক্ষ্য করেছেন, টেলিভিশনে দেখেছেন এবং যারা ময়দানে ছিলেন দেখেছেন। অতএব মাদ্রাসা ছাত্রদের যে অবদান এবং আলিয়া মাদ্রাসার ছাত্রদের সাথে এদেশের কওমি মাদ্রাসার ছাত্রদেরকে নামানো হয়েছিল, তারাও মাঠে নেমে উই ওয়ান্ট জাস্টিসের পক্ষ হয়ে তারা এই সমস্ত অসহায় ছাত্র ছাত্রীদের পক্ষ নিয়ে মাঠে অটল এবং অবিচল ছিলেন এবং তারা শহীদ হয়ে তামিরুল মিল্লাতের 5টি তাজা প্রাণ শহীদ হয়ে যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত 78টি তাজা প্রাণ, 2জন মিল্লাতের ছাত্র সহ এবং 78টি তাজা প্রাণ সেদিন শহীদ হয়ে যায় এবং প্রায় 168 জন একবার চিরতরে পঙ্গুত্ব বরণ করে, যাদেরকে এখনো পর্যন্ত আমাদের মুরব্বিয়ানে কেরাম তাদেরকে খোঁজ খবর রাখছেন। তাই আসুন, এ দেশে আবার মাঝে মাঝে শোনা যায় উকিঝুঁকি মারছে আসার জন্য। আমাদেরকে নিশ্চিত বিশ্বাস করতে হবে পৃথিবীর ইতিহাসে পালানো ফ্যাসিস্ট কোনো শক্তি আর নতুন করে আসতে পারে না। কিন্তু বাংলাদেশে আমাদের বাচ্চু ভাই এখানে আছেন, ওনারা যে সনদে স্বাক্ষর করেছিলেন, যে জুলাই সনদ, এই জুলাই সনদ যদি বাংলাদেশে বাস্তবায়িত না হয় তাহলে আবার নব্য ফ্যাসিস্ট তৈরি হবে। আবার আজকে পেপার পত্রিকায় এবং আজকের ফেসবুকে দেখছি আবার অস্ত্রের ঝঞ্ঝনানি। আসুন, এই অস্ত্রবাজ বন্ধ করতে হবে, সন্ত্রাসীদেরকে চিরতরে স্তব্ধ করে দিতে হবে, আর কোন নব্য ফ্যাসিস্ট এদেশে তৈরি হতে দেওয়া যাবে না। যদি আবার কেউ তৈরি হতে চায় তাদেরকে মনে রাখতে হবে ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। জালেম শয়তান ফ্যাসিস্ট শক্তি ওয়াসিলাই জানবে কিভাবে পালিয়ে চলে যেতে হয়, যেভাবে রান্না করে ভাত ফেলে পালাতে হয়েছিল, আবারও নতুন কোনো শক্তি আসলে তাদেরকে পালাতে হবে। ওয়াসাইহুজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। যত শক্তি, সাহস, অস্ত্র শস্ত্র, পুলিশ, বিডিআর, আর্মি থাকুক না কেন, সমস্ত শক্তি পরাস্ত হবেই হবে, পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে হবে। আসুন, বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত, মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত আদর্শ মানবিক সমাজ গঠনের লক্ষ্যে আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনফুসিহিম, নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য, নিজেদের অবস্থান তৈরি করার জন্য সর্বত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আজকের এই সেমিনার থেকে যে বক্তব্য আমরা শুনলাম, আমাদের নেতৃবৃন্দের যেই আশ্বাস আমরা পেলাম, আমরা যে দিক নির্দেশনা পেলাম, সেই অনুযায়ী আমাদের ভবিষ্যৎকে আমরা গড়ার চেষ্টা করব। সেই প্রত্যয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।